মমতাদি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছেন। এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। গল্পকথক রোদে বসে কি করছিল? পড়ছিল। গল্পকথকের মা তার কাছে বসে কি করছিল? ফুলকপি। সে এসে বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রাণপণ চেষ্টায় মমতাদি কি জয় করে ফেলেছে? উত্তর হবে সংকোচ। তার যে দ্বিধাটা ছিল, সে প্রাণপণ চেষ্টা সেটা জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে? বছর 23। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মমতাদির বয়স কত? 23 বছর। পরনে ময়লা সেলাই করা শাড়িটা কেমন ছিল? ময়লা। এখান থেকে প্রশ্ন আসতে পারে। পাড়টা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ। মমতাদির চোখ দুটি কেমন ছিল? স্থির অচঞ্চল। কপালে একটি ক্ষতচিহ্ন আন্দাজে টিপ পড়ার মতো। কপালে একটি ক্ষতচিহ্ন আন্দাজে টিপ পড়ার মতো। কপালের ক্ষতচিহ্নটি কিসের মতো ছিল? টিপ পড়ার মতো। মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছল। কোমল স্বরে বললেন, বসো বাছা। এখানে চমকে তার মুখ লাল হলো। মমতাদির মুখ লাল হলো কেন? রাঁধুনি বলায় তাকে বলেছে, তুমি কি রাঁধুনি? এই রাঁধুনি বলায় তার মুখ চমকে লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছল। সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছল। এখানে যা প্রকাশ করা হয়েছে তা হচ্ছে সহানুভূতি। সে বসল না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি। আমায় রাখবেন? আমি রান্না ছাড়াও ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের ছাকা জবাব দিল, নিজে থেকে একটা কথাও বেশি করিল না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটা ছেলে। এখান থেকে প্রশ্ন হতে পারে, তার মমতাদির স্বভাব কেমন? মমতাদি চাপা স্বভাবের মানুষ। আর আরেকটা হচ্ছে, গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় থাকে। সে কোথায় থাকে? 27 নম্বর বাড়িতে থাকে। তার স্বামী আছে আর একটা ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস। এখানে প্রশ্ন আসতে পারে, কয় মাস হলো স্বামীর চাকরি নেই? সংসার আর চলে না, তাই সে পর্দা ঢেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মাইনে? সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। সে বোধহয় 12 টাকা আশা করেছিল। এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, মাইনে কত টাকা ঠিক হলো আর কত টাকা সে আশা করেছিল। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা। আর সে আশা করেছিল, এই যে মমতাদির বেতন ঠিক হয়েছিল 15 টাকা আর আশা করেছিল 12 টাকা। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল। দু চোখ সজল হয়ে উঠল কিসে? কৃতজ্ঞতায়। কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবে প্রকাশ করলো, কথা কইল না। এর প্রশ্ন আসতে পারে, তার কৃতজ্ঞতা সে কিভাবে প্রকাশ করলো? নীরবে। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এখন যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখব বলে সে 1 সেকেন্ডও দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল।
ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। মা বললেন, পেছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না তোকে খুব ভালোবাসবে। এখানে ভাবিস না তোকে খুব ভালোবাসবে, এটা খ নাম্বার প্রশ্নে আসতে পারে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। রাঁধুনি পদপ্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো। অনর্থক প্রশ্ন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে, বিনা আড়ম্বরে এমন নিখুঁত হলো তার কাজ। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মমতাদি গল্পের ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হয়েছিলেন কেন? তার কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। শুধু আমাকে নয়, সকলকে। কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদু স্বরে 2-1টি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একটা কাশির শব্দ পর্যন্ত করল না। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিময় ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। এখানে সে যেন ছায়াময়ী মানবী, এটা খ নম্বর প্রশ্নে আসতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে, মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন? মমতাদির প্রথম দিকে শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার আচরণ দেখে খোকার মনে হচ্ছে মমতাদি যেন ছায়াময়ী মানবী। কারণ প্রথম দিকে সে ভাব করতে চেয়েছিল, কিন্তু মমতাদি তাকে উপেক্ষা করেছে। মমতাদি কাজগুলোকে প্রথম দিকে আপন করে নিলেও মানুষগুলোর দিকে ফিরেও তাকায়নি। মমতাদির আচরণের কারণে খোকার ধরাছোঁয়ার অতীত মনে হয়ে থাকে তাকে, আর এই জন্যই তাকে শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার আচরণের অধিকারী বলা হয়ে থাকে। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। এখানে প্রশ্ন আসতে পারে, লেখক রাগ করে কোথায় চলে গেল? স্কুলে চলে গেল। সে কী করে জানবে? মাইনে করা রাঁধুনির থেকে দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না? তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো। কতদিন পরে ভাব করলো? এখানে প্রশ্ন আসতে পারে, সপ্তাহখানেক পরে ভাব করলো। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল 1 গাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি। কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। বলল, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম। যা খেয়েছো তাতেই বোধহয় অসুখ হবে, আর খেও না কেমন? ভৎসনা নয়, আবেদন।
এখানে খ নম্বর প্রশ্নে আসতে পারে ভৎসনা নয় আবেদন কথাটি বুঝিয়ে লেখো। এই উক্তিটিতে দ্বারা মূলত স্কুল পড়ুয়া ছেলেটিকে স্নেহপূর্ণ স্বরে মমতাদির মিষ্টি খেতে নিষেধ করাকে বুঝিয়েছেন। মমতাদির গল্পকৌতুক ছেলেটি বাড়িতে একদিন আত্মীয় আসার সময় তারা এনেছিল রসগোল্লা আর সন্দেশ, যা ছিল ছেলেটির অত্যন্ত প্রিয়, আর যে কারণ সে তার ভাগের অংশটুকু প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গিয়ে গোপন ভাগটা খেতে শুরু করে। এক পর্যায়ে বেশ কয়েকটা খাওয়ার পর মমতাদি তাকে স্নেহপূর্ণ স্বরে আরও খেতে বাধা দেয়। মমতাদির এরূপ স্নেহপূর্ণ আবেদনে ছেলেটি সাড়া দেয়। মূলত ভৎসনার স্বরে না বলে স্নেহপূর্ণ স্বরে বলার কারণে ছেলেটি মমতাদির কথা মেনে নেয়। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম। এসে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। এতদিন তার গম্ভীর মুখে শুধু দেখেছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। আমি বললাম, বামুনদি। সে চমকে হাসি বন্ধ করল, এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গালি দিয়েছি। বুঝতে না পেরে অপ্রতিভ হলাম। কি হলো বামুনদি? সে এদিক ওদিক তাকালো। ডালে খানিকটা নুন ফেলে দিয়ে সে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়ল। গম্ভীর মুখে বলল, আমার বামুনদি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে? আমি মাথা নাড়লাম। সে ছোট্ট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথমটা ভারী লজ্জা করতে লাগলো। যাই হোক, কিছুক্ষণ তারপর আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্য না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত। হঠাৎ মা এলেন। সে দুহাতে একরকম আমাকে জড়িয়েই ধরেছিল। দুহাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। দু চোখে দেখা দিল ভয়, কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না। মা হাসলেন, বললে, ও ওই রকম, সারাদিন বকবক করে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। এখানে প্রশ্ন আসতে পারে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। মমতাদি গল্পের কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? সতর্কতা। লেখকের মা মমতাদিকে সতর্ক করেছেন এই কথাটি বলে মা চলে গেলেন। তার দু চোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। মা অপমান করলে হয়তো তার চোখ শুকনোই থাকতো, সম্মানে তার চোখের জল ফেলল। সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধহয় তার সইল না। 3-4 দিন পর তার গালে 3টে দাগ দেখতে পেলাম, মনে হয় আঙুলের দাগ। মাস্টারের চড় খেয়ে একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল ঠিক তেমনই। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙুলের দাগ কেন? কে চড় মেরেছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, মমতাদির গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙুলের দাগ হয়েছিল? অবনীর। সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, দূর। তারপর হেসে বলল, আমি নিজেই মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসেছিল, খুব রেগে। মশা মারতে গালে চড় বলে আমিও প্রথমে খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে। গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাঁড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি যেন তার চোখে পলক হারিয়েছে। নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে। বেদনায় মুখ কালো। সন্দিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যে বলছো দিদি, তোমায় কেউ মেরেছে। এখানে প্রশ্ন হতে পারে, তুমি মিথ্যে বলছো দিদি কথাটি কে বলেছে? লেখক বা গল্পকথক। সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই, সত্যি বলছি না। কে মারবে? এই উক্তিটা মমতাদির। এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ থাকতে হলো। তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে, কিন্তু চড় যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ, চোখের ভাব, তার কথার সুর, সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল।
বিভিন্ন গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? এখানে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, এখানে হচ্ছে খ নম্বর প্রশ্নে আসতে পারে। মমতাদিকে কেউ খুব একটা ভালোবাসে না, সেক্ষেত্রে লেখক তাকে এবং অনেক ভালোবাসে, এক্ষেত্রে তাই বলেছে। আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এ প্রশ্নের জবাব খুঁজে পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। রহস্য বই কি, গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা, ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন, বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলো নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেলাম। বিকেলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? তুমি কি করতে বলো? হরির লুট দেবো না সন্দেশ খাওয়াবো? এখানে প্রশ্ন আসতে পারে, মমতাদি তার বরের চাকরি হলে লেখককে কী খাওয়াতে চেয়েছিল? সন্দেশ। তা বলছি না, তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো, তা তো চাকরি হলে করবে না? সে হাসলো, করব, এখন করছি যে। তোমার বরের চাকরি হয়েছে? হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মারির মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। এই লাইনে প্রশ্ন আসতে পারে, লেখক কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল মমতাদির বরের চাকরির জন্য? তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মা তাকে ডেকে পাঠালেন। তোমার স্বামীর চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে। বেশি দিন নয়, ইংরেজি মাসের 1 থেকে। চাকরি হয়েছে কতদিন? ইংরেজি মাসের 1 থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই। আমরা তোমায় আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব সুখী। তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। তার চোখে জল এলো। সে শুধু বলল, আমি কাজ করব। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কোলাবে না মা? আমার ছাড়বেন না? আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা। সেজন্য নয়, তোমার কথা ভেবেই আমি বলছিলাম, তোমার উপর মায়া বসেছে কি না। তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমার চোখে দেখে চোখ মুছল। আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম। বললাম, পাপ হয়। গুরুনিন্দা বাঁচাতে মিথ্যা বললে? এটা জানতাম না। গুরুনিন্দা পাপ, মিথ্যা বলাও পাপ, তবে কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি। কিন্তু না জানা কথা বলে সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না। সত্যি? কাঁদছো কেন? তখন তার চাকরির 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে ফেরার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কমলালেবু কিনছে। সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। 2টি লেবু কিনে আমার সঙ্গে নিয়ে এসে গলিতে ঢুকলো। এখানে কয়টা লেবু কিনেছিল? 2টা। কে যে ঠাট্টা করে জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। এখানে লেখকের কাছে এই পথটাকে বা জীবনময়ের গলিটাকে জমালয় মনে হয়েছিল। গলিতে আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর দূষিত একটা চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? 27 নম্বরের বাড়ির দোতলা নিশ্চয়ই, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরে ছোট্ট একটা উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। উঠানটা কি দিয়ে দুভাগ করা? প্রাচীর দিয়ে, কাঠের প্রাচীর। নিচে ঘরের সংখ্যা বোধ হয় 4,
কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। এখানে প্রশ্ন আসতে পারে নিচে ঘরের সংখ্যা কত? 4। ঘরের সামনে দুহাত চওড়া একটু রোয়াক, ঘরের সামনে চওড়া রোয়াক, একপাশে একশিট কারোগেট আয়রনের ছাদ ও চটের বেড়ায় অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লাবর্ণ পেয়েছে। চটগুলি কয়লাবর্ণ পেয়েছে কীভাবে? কয়লার ধোঁয়ায়। সে আমাকে শোবার ঘরে নিয়ে বসালো। ঘরে দুটি জানালা আছে, সম্ভবত সে কারণে শোবার ঘর অন্য ঘরটার থেকে বেশি মান দেওয়া হয়েছে। কিন্তু জানালা দুটির এমনই অবস্থা যে আলো যদি কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় ঘরে ঠাঁই পেয়েছে, সব কম দামি শ্রীহীন জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই। তাহলে তার ঘরের বিশৃঙ্খলার অন্ত নেই কেন? শ্রীহীনতার জন্য। একপাশে একটা বড় চৌকি, তাতে গোটানো মলিন বিছানা, চৌকির তলে একটা চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরও জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্যাঙ্ক, দুটিরই রং চটে গেছে, একটার তালা ভাঙা। অন্য কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোণাকুণি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতে একটা ভাঙা টেবিল আগাগোড়া দড়ির ব্যান্ডেজের ওপর কোনো মতো দাঁড়িয়ে আছে। তাহলে দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা রয়েছে একটা ভাঙা টেবিল, আর সেই টেবিলটা কোনো মতে দড়ির ব্যান্ডেজের জোরে দাঁড়িয়ে আছে। টেবিলে কয়েকটা বই খাতা, অল্প দামি টাইমপিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরসি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এইসব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের তাকে গর্তের তাকে কতগুলি বই। ঘরে আরেকটি জিনিস ছিল, একটা বছর 5-এর ছেলে। এখানে আরেকটা জিনিস বলতে মমতাদির যে 5 বছর বয়সের একটা ছেলে ছিল তাকে বোঝানো হয়েছে। চৌকিতে শুধু মাদুরের ওপর উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গোটানো মলিন বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বের করলো। সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে তার গা ঢেকে দিল। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হলো কি নিয়ে? তার ছেলেটিকে নিয়ে। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। উনি তো রাগ করে, এখানে উনি বলতে মমতাদির স্বামীকে বোঝানো হয়েছে। কই তুমি লেবু খেলে না? আমি একটা লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মরি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেবো না, একটা লেবু খাওয়াতে তোমায় ডেকে আনলাম। আমি বললাম, আরেকটা খাবো দিদি? সে হেসে বলল, লেবু দিল, বলল, কৃতার্থ হলাম। সবাই যদি তোমার মতো ভালোবাসতো। এখানে আক্ষেপ প্রকাশ পেয়েছে। ঘরে আলো বাতাসের দীনতা ছিল, দীনতা মানে অভাব। ঘরে আলো বাতাস খুব কম আসা যাওয়া করতো। খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো। কথা বলার সঙ্গে সঙ্গে ঘর সংসারের কাজটাও করে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে।